চলতেছে? এখানে ওয়াইফাইটা কানেক্ট করে দাও। হ্যাঁ, ওয়াইফাইটা অন করো। ওকে, সালামু আলাইকুম। এটা এটা লাগানোই কেন? পর্দা ইয়া করো না কেন? ওকে, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? হোপফুলি ভালো আছো এবং সুন্দর সুস্থ আছো। তোমাকে দেখতে পাচ্ছ কিনা? এই বাতিটা একটু ইয়ে করে দাও, আরেকটু দিকে যাবে। ঠিক আছে, আমাকে একটু জানাও এবং সবাই একটু জয়েন করে ফেলো, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা ঠিক আছে, একটু ঠিক আছে। ওকে, এটা উপরের দিকে আর একটু উঠবে না বাতিটা? একটু উপরের দিকে উঠে দেন। ওটা রিফ্লেক্ট হচ্ছে। ওকে, ঠিক আছে ভাইয়া। ভাইয়া নতুন সেটআপ নাকি? জি, নতুন সেটআপ। ঠিক আছে, ওকে শুরু করি। দেখছো স্টুডেন্ট কিন্তু দিন 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 কমে যাইতেছে, মানে লাইভে কোর্স শেষ হইতে হইতে অবস্থাটা দেখবে যে আরো মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনার শরীরের কি অবস্থা? শরীরের অবস্থা মানে মানে শারীরিক কি অবস্থা সেটা বলো। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন, শুক্রিয়া। আমি প্রথম দিন থেকে আছি। মিমি, মিমি অনেক অনেক ভালোবাসা। বস হাই ভোল্টেজ ক্লাস চাই, তো এটা কি লো ভোল্টেজ ক্লাস? কিরে, চলো আমরা শুরু করি আমাদের আজকে অপরিচিতা। কি অপরিচিত? হ্যাঁ, তো এখানে দেখো রবীন্দ্রনাথকে নিয়ে অনেক আলোচনা। প্রকৃত নাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। আচ্ছা, কেউ কি বলতে পারবা কবিদের ছদ্মনাম কেন থাকে? ছদ্মনাম মানে কি? মানে নামের আড়ালে আরেকটা নাম থাকে। নামের আড়ালে কি থাকে? আরেকটা নাম থাকে। এখন রবীন্দ্রনাথ তার ছদ্মনাম রেখেছে ভানু সিংহ ঠাকুর। প্রশ্ন হচ্ছে কেন? কবিরা প্রায়শই লিখতে গেলে যে কোনো কারণে তারা তাদের লেখা নিজের নামটাকে গোপন রাখে। সেটা অনেক কারণ হতে পারে। হতে পারে যে এমন একটা লেখা লিখছে যে লেখাটার দ্বারা তিনি সমালোচিত হতে পারেন, কিংবা যেই লেখাটা মানুষ স্বাভাবিক ভালোভাবে নিবে না এবং তৎকালীন সময় এমন একটা বিষয় নিয়ে তিনি লিখবেন যেটা সরকার রাষ্ট্রের বিপক্ষে, তখন তিনি তার নিজেকে আড়াল করার জন্য তিনি এই ছদ্মনামে লিখেন। এখন ছদ্মনাম আর উপাধি এই দুটো জিনিসের ভিতরে কিন্তু পার্থক্য আছে, সেটা কি তোমরা জানো? যেমন রবীন্দ্রনাথের উপাধি হচ্ছে কি? রবীন্দ্রনাথের উপাধি হচ্ছে বিশ্বকবি। এখন ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। উপাধি হচ্ছে মানুষজন তাকে দেয়, আর ছদ্মনাম হচ্ছে তিনি তার নিজের নাম গোপন করে যেই নামটা রাখেন। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এরপর আসো জন্ম তারিখ 7 মে 1861। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি হচ্ছে জন্মগ্রহণ করেন। কোন পরিবারে? এখান থেকে প্রশ্ন আসে, উত্তর হচ্ছে ঠাকুর পরিবার। রবীন্দ্রনাথ কোন পরিবারে জন্মগ্রহণ করেন? ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তখনকার সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল এই ঠাকুর পরিবার। এবং তার পিতার নাম ছিল হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম ছিল সারদা দেবী, এবং সারদা দেবী বাংলাদেশের খুলনার মেয়ে ছিল। হ্যাঁ, খুলনা। ওকে, আর পিতামহের নাম ছিল দ্বারকানাথ ঠাকুর, অর্থাৎ দাদার নাম। তো এখানে অনেকগুলো কথাবার্তা আছে।
আহ অনেকগুলো কথাবার্তা আছে, এরপর হচ্ছে বিভিন্ন কর্মজীবন, এগুলোতে আমরা না যাই, আমরা তার একটু সাহিত্য কর্মের দিকে আমরা একটু ফোকাস করি, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার আসো, এখানে রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ রয়েছে, কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি। আমি কোনো একটা ক্লাসে একবার বলছিলাম যে এটা, পরবর্তীতে দেখলাম যে ফেসবুকে মোটামুটি অনেকে এটা এটা ভাইরাল হয়ে গেছে। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ মানে হচ্ছে বেডির নাম বলছিলাম। তো দেখবা যে এই কাব্যগ্রন্থগুলো, অধিকাংশ কাব্যগ্রন্থ দেখবা যে কোনো একটা মেয়ের নামে হয়। যেমন তুমি দেখো এই যে সেজুতি, এই যে দেখো বিচিত্রা, এই যে দেখো পূরবী, এই যে মানসী, চিত্রা, চৈতালি, খনিকা, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলাকা, এই যে অলমোস্ট মোটামুটি সবগুলো হচ্ছে দেখবো যে কি কাব্যগ্রন্থগুলো মেয়ের নামে। তো এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। এরপর হচ্ছে উপন্যাসের ভিতরে রয়েছে ঘোড়া, এরপর হচ্ছে ঘরে বাইরে, এরপর হচ্ছে চতুরঙ্গ, চোখের বালি, এরপর রয়েছে নৌকাডুবি, যোগাযোগ, এরপর রয়েছে রাজস্বী, এরপর রয়েছে শেষের কবিতা। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের বিখ্যাত যে উপন্যাস। সবগুলো কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি বলতেছি না এগুলোর কাহিনী, তোমরা জাস্ট তোমাদের জন্য আপাতত এই কোনটা রবীন্দ্রনাথের কি এটা মনে রাখলেই এনাফ। হ্যাঁ, এরপর হচ্ছে কাব্যনাট্যের ভিতরে রয়েছে কাহিনী, চিত্রাঙ্গদা, বসন্ত ইত্যাদি। নাটকের ভিতরে রয়েছে অচলায়তন, চিরকুমার সভা, এরপর হচ্ছে ডাকঘর, মুকুট, তারপর হচ্ছে মুক্তির উপায়, রক্তকবরী, রাজা প্রভৃতি। গল্পগ্রন্থের ভিতরে গল্পগুচ্ছ, গল্প স্বল্প, তিন সঙ্গী, লিপিকা ইত্যাদি। ভ্রমণ কাহিনীর ভিতরে রয়েছে জাপান যাত্রী, পথের সঞ্চয়, তারপর হচ্ছে কি পারস্য, রাশিয়ার চিঠি, ইউরোপের যাত্রী ডায়েরি, ইউরোপের যাত্রীর ডায়েরি, ইউরোপ প্রবাসীর পত্র ইত্যাদি ইত্যাদি। এগুলো স্লাইড পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নিও। এরপর তিনি তার হচ্ছে তিনি কি কি পুরস্কার পান। তিনি নোবেল পুরস্কার পান 1913, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট পুরস্কার পান 1913। এরপর হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট পুরস্কার পান 1940, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট পান 1936, এবং তিনি মারা যান কবে সেগুলো এখানে দেওয়া আছে। যাই হোক, সংক্ষেপে একটু বিষয়াদি সেগুলো একটু আলোচনা করে দিলাম। এইবার আমরা একটু মূল আলোচনায় চলে যাই। স্লাইড পাবো কোথায়? আরে ভাই, স্লাইড তো তোদেরকে দিয়ে দেওয়া হয়। দেখ, রবীন্দ্রনাথের দাদার বাপের ইতরামি করলে কিন্তু এখন কিন্তু ব্যান করে দেবো, বুঝছো? ওকে, এখন স্লাইডে কোথায় পাবো? স্লাইড কিন্তু দিয়ে দেওয়া হয়। একটাও পাইনি। আয়শা আক্তার, তুমি কি ঘুমাও? গ্রুপে সবগুলো আপলোড দেওয়া হয়, পিন পোস্টে গেলে সবগুলো পাবা। ওকে, এবার চলো আমরা একটু এটার মূল বিষয় দিয়ে আলোচনা করি। তার আগে এখানে তোমাদেরকে একটু ছোট্ট কিছু আমি একটা আইডিয়া দিই, তাহলে তোমরা হোপফুলি ভালো একটা আইডিয়া পাবা। তো এখানে আমরা দেখতে পাই নায়ক, তার নাম হচ্ছে অনুপম। কি পম? অনুপম। ওকে, আচ্ছা, নায়িকাকে কল্যাণী। তো এখন এই অনুপম আর কল্যাণীর আমরা দেখতে পাই যে দুটো পক্ষ থাকে। অনুপম সে মাত্র এমএ পাশ করেছে, তার বিয়ের জন্য কথাবার্তা চলছে। এমন সময় তার বন্ধু হরিশ তাকে একটা মেয়ের সন্ধান দেয়, যে মেয়ে যদি বলো একটা মেয়ে আছে, এবং সেই মেয়েটা হচ্ছে কল্যাণী। তো কল্যাণীর বাপ, তিনি ছিলেন ডাক্তার, অর্থাৎ শম্ভুনাথ সেন তার নাম। তার সাথে তার দেখা হয়। তার বাবা, তাদের বাড়ি হচ্ছে কানপুরে, এবং হরিশ সে কানপুরে কাজ করত। সেই সুবাদে সে কল্যাণীদের সন্ধান তাকে দেয়। তো অনুপমের একটা পাকনা মামা ছিল। এই পাকনা মামার নাম যদি আমাদের গল্পে উল্লেখ করা নাই, কিন্তু প্রচন্ড রকম পাকনা ছিল, এবং সে অনুপমের বাপ ছিল উকিল ছিল, এককালে বহু টাকা ইনকাম করেছে, খাওয়ার সময় পান নাই। অনুপমের মা সে গরিব ঘরের মেয়ে ছিল। তো এই অনুপমের মামা তাদের পরিবারের সকল দায়িত্ব সে নিত, ঠিক আছে, সকল দায়িত্ব সে পালন করতো। এই জন্য অনুপমকে বিশেষভাবে কোনো জিনিস ইয়ে করতে হয় না, ভাবতে হয় না। তো বিয়ে শাদী ঠিক হবে, শম্ভুনাথ তাদের বাড়িতে আসছে, বিয়ে শাদী ঠিক হবে। তখন বিয়ে শাদী যখন ঠিক হবে, তখন বিয়ের দিন এই পাকনা মামা, এই মামা যে কাজটা করলো, মামা বলছে যে গয়নাগাটি যা দিবে সে শেখরা নিয়ে আসছে। শেখরা হচ্ছে যারা স্বর্ণ, যারা মাপে পরিমাণ করে বা স্বর্ণ নিয়ে যারা কাজ করে, শেখরা নিয়ে আসছে মেপে দেখার জন্য। মেপে দেখার জন্য যখন দেখে, তখন অনুপমের কাছে শম্ভুনাথ বাবু জানতে চায় যে এটা কি সত্য। তখন অনুপম কিছুই বলে না। তখন শম্ভুনাথ তার মেয়েকে বিয়ে দেয় না, এবং একটা সময় গিয়ে তাদের আবার অনুপম একটা সময় গিয়ে আবার কল্যাণীর কাছে যায়, কিন্তু কল্যাণী তখন আর বিয়ে করে না। তো মূল বিষয়টা হচ্ছে এইখানে আসলে যেই জিনিসটা বুঝাতে চেয়েছে এই গল্পে, সেটা হচ্ছে যৌতুক প্রথা এখানে
রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, যৌতুক প্রথা রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছে? ফুটিয়ে তুলেছে। নাম্বার 1, এখানে নারী চরিত্রের বলিষ্ঠ নারী, হ্যাঁ, চরিত্রের বলিষ্ঠ জাগরণ ইনি এখানে কি করতে চেয়েছেন? সেখানে ফুটিয়ে তুলেছেন জাগরণ। অর্থাৎ আমরা দেখেছি যে শেষ পর্যন্ত সে বিয়ে করবে না মনস্থির করেছে এবং সে মাতৃ আজ্ঞায় ব্রত গ্রহণ করেছে। অর্থাৎ এই কল্যাণী সে নারী শিক্ষায় কি করেছে? হ্যাঁ, নারী শিক্ষা ব্রত গ্রহণ করেছে, আমরা সেখানে এটা দেখতে পাই। ওকে, তো এই সব বিষয় নিয়ে তিনি সেখানে তুলে ধরেছেন এবং অনুপমের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে এই জিনিসটা বুঝাতে চেয়েছেন যে অনুপম সে একজন আপাদমস্তক, একজন ভীতু এবং একজন ব্যক্তিত্বহীন পুরুষ। ব্যক্তিত্বহীন পুরুষ, এই ব্যক্তিত্বহীন পুরুষ সেই জিনিসটা অনুপম চরিত্রের মাধ্যমে দেখাতে চেয়েছেন। অনুপম চরিত্রের ঠিক বিপরীত চিত্রটা আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর কল্যাণীর মধ্য দিয়ে তুলে ধরেছেন। ঠিক আছে, যে যথেষ্ট কি ছিল? প্রতিবাদী ছিল। তা আমরা আর কথা না বাড়াই, চলে যাচ্ছি আমাদের মূল যে গল্প, আমরা গল্প পাঠে চলে যাই। গল্প পাঠে যাওয়ার আগে আমরা এখানে ছোট্ট করে একটু জেনে নিই যে এই গল্পটা পুরোটাই সাধুরীতিতে লেখা। ঠিক আছে, এবং এটার উৎস কি? রবীন্দ্রনাথ প্রকাশিত প্রমোদ চৌধুরী মাসিক সবুজপত্র পত্রিকায় এটি কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। কার্তিক সংখ্যা মানে হচ্ছে কার্তিক মাসে প্রকাশিত সবুজপত্র পত্রিকার যেটা বের হয়েছে কার্তিক মাসে সেটাতে প্রকাশিত হয়। এবং পরবর্তীতে রবীন্দ্র সংকলনের গল্প সপ্তক এবং পরে গল্পগুচ্ছের 3য় খণ্ড থেকে এটি প্রকাশিত হয় এবং এটি উত্তম পুরুষের জবানিতে। উত্তম পুরুষ হচ্ছে যখন ফার্স্ট পার্সন, এবং এখানে উত্তম পুরুষ হচ্ছে কে? অনুপম। অনুপম নিজে এখানে এটা প্রকাশ করেছেন। ওকে, এবং এখানে প্রথম লাইন শেষ লাইন সেগুলো দেওয়া আছে। তো আমরা চলে যাচ্ছি মূল গল্পে। তোমরা কি প্রস্তুত? ডিলিটটা একটু বুঝাই দেন। এই যে নোবেল, ঠিক আছে, স্বাধীনতা পদক, তারপর হচ্ছে 21 পদক, এরকম একটা পুরস্কার, এটা জাস্ট একটা পুরস্কার। ওকে, আচ্ছা তোমরা কি প্রস্তুত? আমি এখন ব্যাখ্যা সহ জিনিসটা পড়বো। তন্ময় একটু দিকে আসো তো। ওকে, বুঝছো? ঠিক আছে, আমি শুরু করতেছি। আবার বলছি প্লিজ একটু কথা বলবা না, কথা বললে ডিস্টার্ব হবে। এন্ড আমি পুরো গল্পটা একদম 2টা ক্লাস, দরকার হলে আমি 3টা ক্লাস নিব। ওই যেখানে একটা ফলেরই আছে না, ওটা আমাকে দরকার হলে আমি 3টা ক্লাস নিব, বাট তোমরা এটা একটু ভালো করে হচ্ছে কি করবা, পড়ো। হ্যাঁ, তো আমি একটু ভালো করে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাবো। ওকে, তো প্রথমত অনুপম শুরু করেছে, আজ আমার বয়স 27 মাত্র। তাহলে এখান থেকে জানলাম অনুপমের বয়স কত? মাত্র 27 বছর। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। অর্থাৎ জীবনটা দৈর্ঘ্যের হিসাবে বড় না, অর্থাৎ সংখ্যায়। দৈর্ঘ্যের হিসাব বলতে বোঝানো হচ্ছে যে জীবনটা আসলে সংখ্যাতেও খুব বেশি বড় না, মানে একেবারে 40-50 বছর হয়ে গেলে এরকমও না। গুণের হিসাবেও বড় না, অর্থাৎ আমি তো এমনিতেই মানুষ ছোট, কিন্তু আমার স্পেশাল কোনো গুণও নাই যে গুণের কারণে মানুষ আমাকে খুব বড় করে দেখবে। তবুও ইহার একটা বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। ফুলের উপর যেমন ভ্রমর এসে বসলে ফুলের যেই সতেজতা পায়, এরকমটাই তার জীবন তার কাছে মনে হচ্ছে। এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। ফলের মতো যে ফুলের মধ্যে যে গুটি ধরে উঠে, সেটার সাথেই তিনি বলেছেন সেই ইতিহাসটুকু আকার ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সবই আমি চুকাইয়াছি মানে হচ্ছে যতগুলো পরীক্ষা দেওয়ার সবগুলো আমি ভালো রেজাল্ট করেছি বা সবগুলো আমি পাশ করেছি। ছোটবেলা আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাইগণ শিমুল ফুল মাকাল ফলের সহিত তুলনা করিত। অনুপম দেখতে কিন্তু খুব সুন্দর ছিল আমার মতো, এই জন্য অনুপমকে তার শিক্ষকরা কি বলতেন? শিমুল ফুল। অর্থাৎ শিমুল ফুল এমন একটা ফুল যেই ফুল গন্ধ নাই। এখন ফুলের এবং পূজার অর্ঘতে এটা লাগে না, ঠিক আছে? তো বলছে যে এই শিমুল ফুল এটা এমন একটা ফুল, দেখতে সুন্দর কিন্তু ফুলের কোনো গ্রান নাই। মাকাল ফল এটা দেখতে চমৎকার কিন্তু ফুল এটা দুর্গন্ধযুক্ত, সুস্বাদু না। তো অনুপম দেখতে সুন্দর কিন্তু অনুপম বাস্তবে আসলে তার কোনো গুণ নাই। হ্যাঁ, এই জন্য তাকে এই ফুল আর ফলের সাথে তুলনা করি। বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিল, ইহাতে তখন বড় লজ্জা পাইতাম। তখন খুব লজ্জা পেত, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে, অর্থাৎ জন্মান্তর যদি বলে মানে মৃত্যুর পর যদি আবার যদি জীবন পায়, তবে আমার মুখের স্বরূপ পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন এমনই করিয়া প্রকাশ পায়। ওকে, আচ্ছা। এরপর দেখো, আমার পিতা এককালে গরিব ছিলেন। এককালে কি ছিলেন? গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করেন। তার মানে বুঝতে পারতেছ অনুপমের বাপ কি ছিল? উকিল ছিল। হলুদ কালারের যে ইনফরমেশন গুলো, এগুলো গুরুত্বপূর্ণ।
ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। নিমেষ মাত্র মানে হচ্ছে একটু, অর্থাৎ অনেকে আছে খালি টাকা ইনকাম করে, কিন্তু টাকা যে একটু ভোগ করবে, আরামায়েশ করবে, চিল করবে, অনুপমের বাপ সেটা পারে নাই। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন, হাফ মানে হচ্ছে ছুটি, অবকাশ, সেই তার প্রথম অবকাশ। অর্থাৎ এই যে ছেড়ে দিলেন, মৃত্যুর পরে তিনি যে টাকা ইনকাম করা ছাড়ছেন, এটাই ছিল তার প্রথম অবকাশ, অর্থাৎ এটাই ছিল তার প্রথম ছুটি। এছাড়া তিনি আর কখনো মনে হয় লাইফে রেস্ট নেন নাই। আমার তখন বয়স অল্প, মা হাতেই আমি মানুষ। মা গরিব ঘরের মেয়ে, মা খুব গরিব ঘরের মেয়ে ছিল, তাই আমরা যে ধনী একথা তিনি ভুলেন না, আমাকে ভুলতে দেন না। অর্থাৎ মা কিন্তু এককালে গরিব ছিল, কিন্তু জামাই যখন টাকা পয়সা ইনকাম করছে অনুপমের বাপ, তখন অনুপমকে এই জিনিসটা আর ভুলতে দেন না যে আসলে অনুপমের বাপ, অনুপমরা এককালে গরিব ছিল। এটা আমাদের সমাজে খুব নর্মাল চিত্র। কেউ যদি গরিব হয়, তো গরিব হওয়ার পর গরিব থেকে যদি বড় লোক হয়, তাহলে দেখবে যে তার ভাব একদম মানে তার পা নিচে পড়ে না। কিন্তু যে জন্মগতভাবেই বড় লোক, তার দেখবে এত ভাব নাই, কিন্তু যে গরিব থেকে বড় লোক হয়েছে তার ভাব একটু বেশি। তো অনুপমের মা হচ্ছে এরকম। যেমন গ্রামে সাদিয়া যখন প্রাইভেট ইউনিভার্সিটি যখন ভর্তি হয়, গ্রামে সে কিন্তু ছাগল পালতো। গ্রামে ছাগল, আমাদের পাশের এলাকারই মেয়ে ছিল, গ্রামে ছাগল পালতো। বাপ বিদেশ থাকতো, দুবাই থাকতো, টাকা পয়সা কিছু হয়েছে, মায়েরা এনে ভর্তি করেছে নর্থ সাউথ। আগে এই মেয়ে ছাগল পালতো, এখন এই মেয়ে যখন ক্যাম্পাস, যখন সবাই যখন বসে থাকে অথবা কোথাও যখন আড্ডা দিতে যায়, ছাগল দেখলে বলা, আল্লাহ ছাগল কি কিউট, কি কিউট ছাগল। গরিব থেকে বড় লোক হলে এই ধরনের ভাব চলে আসে। তো অনুপমের মার ক্ষেত্রে এই জিনিসটাই বলছে যে আমরা যে এককালে আমরা যে বড় লোক, এই জিনিসটা ভুলতে দেন। শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি। শিশুকালে অনুপম খুব সুন্দর থাকার কারণে সবাই তাকে কোলে 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 করে রাখতো, বুঝছো? এই শিশুকালে সে কি হয়েছে, কোলে 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 মানুষ হয়েছে। যারা একটু দেখতে সুন্দর, ছোট বাচ্চা, ওদেরকে দেখবে যে সবাই কোলে কোলে রাখে। যেমন ছোটবেলা আমি দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, আমার সবাই কোলে 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 রাখতো, এর কোল হের কোল। আমার যত কাজিন টাজিন ছিল সবাই আমার কোলে কোলে রাখতো। এখন তো বড় হয়েছি, কেউ এখন আর কোলে নেয় না। সেজন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হলো না, অর্থাৎ আমি কোলে কোলে মানুষ হয়েছি, কিন্তু আমার আসলে শেষ পর্যন্ত পুরোপুরি বয়স হয় না। মানে বলা যায় যে আমি এখনো ছোটই রয়ে গেছি, এখনো কি ছোটই রয়ে গেছি। ওকে, এরপর দেখো, আজও আমাকে দেখলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা দেবীর কোলে গজাননের ছোট ভাইটার নাম ছিল কার্তিক। হ্যাঁ, তো দেখো এখানে লেখা আছে যে দেবীর দুর্গার দুই পুত্র, অগ্রজ গণেশ মানে বড়, তার নাম হচ্ছে গণেশ, আর ছোট সে নাম হচ্ছে কার্তিক। মা দুর্গার কোলে থাকা দেব সেনাপতি কার্তিককে বোঝানো হয়েছে, ব্যঙ্গার্থে প্রয়োগ। অর্থাৎ কার্তিক সবসময় কোলে 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 থাকতেন, ছোট ছেলে হওয়ার কারণে। তো এখানে বলছে যে আমাকে দেখে মনে হয় অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই, অর্থাৎ গজাননের ছোট ভাই কার্তিকের মতো আমি সবসময় অন্নপূর্ণার কোলে থাকি, এরকম। আমার আসল অভিভাবক আমার মামা, অর্থাৎ আমার যে মামা ছিল এই মামাই তো হচ্ছে তার আসল অভিভাবক, তার মা নয়। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়। মানে অনুপমের মামা অনুপমের থেকে মাত্র 6 বছর বড়। তাহলে বুঝো অনুপমের নানা কি কামড়াই না করলো যে মামার বয়স মাত্র 6 বছর। আচ্ছা বলো তো, কখন মামার বয়স আর ভাগিনের বয়স কাছাকাছি হয়? যখন নানা শেষ বয়স পর্যন্ত বাচ্চা কাচ্চা নেই, আছে না, নানা নানি যখন শেষ বয়স পর্যন্ত বাচ্চা কাচ্চা নেই, তখন দেখা যায় মেয়ে বিয়ে দিছে, এরপরে দেখা যায় যে নানার বাচ্চা হয়েছে। এটা হয় মাঝে মধ্যে। তার মানে ঘটনাটা কি, যে নানার বাচ্চা আর নানার মেয়ের বাচ্চা প্রায় কাছাকাছি সময়। তো অনুপমের নানার বয়স, অনুপমের মামা তার থেকে বড় জোর বছর 6 বড় ছিল। কিন্তু ফল্গু বালি হচ্ছে ভারতের গয়া অঞ্চলে যে ফল্গু নদী ছিল, এটার উপরে হচ্ছে বালির আস্তরণ ছিল, নিচে পানি যেত। তো আমি যদি এভাবে বলি, এটা হচ্ছে এই যে উপরে এরকম বালি আর নিচে হচ্ছে এরকম পানি যেত, এটাই বলছে। তো মামা এই ফল্গুর বালির মতো আমাদের সংসারের সমস্ত নিজের অন্তরের মধ্যে শুইয়া লইয়াছে। অর্থাৎ মামা এরকম বালির মতো, ফল্গু নদীর বালির মতো তাদের পুরো সংসারটাকে আগলে রেখেছেন। তাহাকে না করিয়া এখানকার এক গুন্ডু রস পাইবার জো নাই, অর্থাৎ তাকে ছাড়া এখানকার কিছু হয় না। এ কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না, অর্থাৎ এই জন্য আমাকে কোনো জিনিস আর কি করতে হয় না, ভাবনা ভাবতে হয় না। বুঝতে পারছো? ভাইয়া আসতে জোরে কি হইলো? আচ্ছা ঠিক আছে। ডাক্তার আমাকে বলছে যে আমি একটু অসুস্থ, বলছে প্রচুর পরিমাণে ফল টল খেতে হবে, এই জন্য মাঝে মাঝে তোমাদেরকে পড়াতে একটু খাবো, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আচ্ছা, তো চলো আমরা একটু প্রশ্ন সলভ করি। অনুপমের মা কেমন করেন মেয়ে বলো?
আমার খালাতো বোন আর আমার মামার বয়স সেম। দেখছো, তার মানে কি বুঝছো মিমি? বুঝছো তো তোমার নানার হিসাব নিকাশ? হ্যাঁ, ওকে, বলো তাহলে এটা কি হবে বলতো? সবগুলো আমরা পড়ে আসছি। হ্যাঁ, এবং লাস্ট ক্লাসে আমরা বোর্ড প্রশ্ন সলভ করবো। এগুলো বোর্ডের প্রশ্ন, বাট এগুলো রেফারেন্স ছাড়া বোর্ড প্রশ্ন। এটা কি হবে? অনুপম কার হাতে মানুষ? বলো, মার হাতে। হ্যাঁ, অনুপমের থেকে তার মামার বড় জোর কত বছর বড়? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। স্যার আমাদেরকে তো খাওয়ান, তোমরা নজর দিও না বাবা, নজর দিও না, এমনিতেই অসুস্থ বুঝছো। ডাক্তার বলছে খাওয়ার জন্য, এখন 1 ঘন্টা আমি যদি টানা কথা বলি শরীর দুর্বল হয়ে যাবে, এই জন্য আমি খাচ্ছি। হ্যাঁ, তোমরা তাকায় না, হ্যাঁ, নজর দিও না। ওকে, 6 বছর। কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজানোর ছোট ভাই বলে মনে হয়? ওকে, অনুপমকে। হ্যাঁ, চলো আমরা পরে চলে যাই। আচ্ছা, এবার বলছে কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, মানে নিজের উপর নিজের কনফিডেন্স, যে মেয়ে তো স্বীকার করবে, মেয়ের বাপাও স্বীকার করবে যে আমি সৎপাত্র। মানে সৎপাত্র বলতে এখানে বোঝানো হচ্ছে ভালো ছেলে। সৎপাত্র মানে কি? ভালো ছেলে। অর্থাৎ মাঝে মধ্যে হয় না যে বলে না যে নিজের কেরিয়ার গড়ো, মেয়ে তো আসবে, মেয়ের মাও চলে আসবে। তো সেটাই বলছে যে আমি মেয়ের বাপেও কি করবে? স্বীকার করবে আমি সৎপাত্র। কেন? সে ভালো ছেলে, তামাকটুকু পর্যন্ত খায় না। অর্থাৎ সে এমন এত ভালো যে সে তামাক খায় না। তো তখন তো তামাক খুব অ্যাভেলেবেল ছিল, এখন যদি তামাক নাই, এখন খুব অ্যাভেলেবেল হচ্ছে কি? সিগারেট। এখনকার জগতে এরকম ছেলে পাওয়া খুব কঠিন। ধরো যে ছেলে কখনো সিগারেট খায় না, আমরা ভাবি যে ওই ছেলে অনেক ভালো। তো এখন বলে না, যে ছেলেরা বলে না যে আমি জীবনে কখনো সিগারেটও খাই না। তো অনুপম বলছে আমি তামাকটুকু পর্যন্ত খাই না, তামাকই খাই না। তাহলে বাকি সিদ্ধি, গাঞ্জা, বোতল, সেগুলো তো অনেক দূরের কথা। এরপর বলছে ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই নিতান্তই ভালো মানুষ। অর্থাৎ ভালো মানুষ হওয়ার, আমি তো এমনিতেই ভালো মানুষ, ভালো মানুষ আমাকে সাজতে হয় না, এটাই বুঝাইছে। মাতার আদেশ মানিয়ে চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা নাই। মানে আমি মায়ের সকল আদেশ মানবো না, এই ক্ষমতা আমার নাই। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। অন্তপুর মানে হচ্ছে ঘরের ভেতরের শাসন, অর্থাৎ ঘরের ভেতরে মা মামা যেভাবে বলে আমি সেভাবেই চলি, এবং সেভাবেই আমি প্রস্তুত হয়েছি। যদি কোনো স্বয়ংবরা হন, যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, স্বয়ংবরা মানে কি? স্বয়ংবরা মানে হচ্ছে এমন যে নিজের স্বামী নিজে নির্বাচন করতে পারে। নিজের স্বামী কি করতে পারে? নিজে নির্বাচন করতে পারে। তবে এই সুলক্ষণটা স্মরণ করিবেন। অর্থাৎ যদি কোনো মেয়ে এমন থাকে যে নিজের স্বামী নিজে নির্বাচন করতে পারে, তাহলে সে অবশ্যই আমাকে কি করবে? স্মরণ করবে। এটা অনুপমের একটা কনফিডেন্স যে আমি তো ভালো ছেলে, আমি কখনো সিগারেট খাই না, আমি কখনো তামাকটা খাই না, বাকি অন্য আদার্স লাল পানি, দুষ্ট পানি, সেগুলো তো দূরের কথা। আমি ঘরের ভিতরে শাসন মেনে চলে, যার মানে আমি বউয়ের কথাও মানবো। কাজেই কোনো মেয়ে যদি নিজের স্বামী যদি নিজে নির্বাচন করে, তাহলে অবশ্যই সে আমার এই সুলক্ষণটা কি করবে? স্মরণ করবে। এটা তার কথা। এরপর বলছে অনেক বড় ঘর হইতে আমার জন্য সম্বন্ধ আসিয়াছে। অনুপম বলতে যে আমার জন্য অনেক ঘর থেকে বড় ঘর। বড় ঘর বলতে এখানে বোঝানো হচ্ছে কি? ভালো ভালো বড় ফ্যামিলির, হ্যাঁ, ভালো বংশের মেয়ে এসেছে। যেমন এখন তো আসলে ছেলেদের জন্য আসে না, এখন আসে মেয়েদের জন্য। এই জন্য দেখবা যে মেয়েরা প্রায় সময় ছেলেদেরকে বলে, নিজের বয়ফ্রেন্ডকে বলে যে তুমি কি, তোমার জীবনে কি করছো? আমার জন্য অমুক আসছে, ডাক্তার আসছে, ইঞ্জিনিয়ার আসছে, বিসিএস ক্যাডার আসছে, হ্যাঁ, অমুক আসছে, হ্যান আসছে, তেন আসছে, তুমি কি? সেটাই, যে আমার জন্য অনেক বড় ঘর থেকে কি আসছে। কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, ভাগ্য দেবতার প্রধান এজেন্ট মানে হচ্ছে যার সিদ্ধান্ত ছাড়া কোনো জিনিস পরিবর্তন হয় না। বিবাহ সম্বন্ধে মামার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ নয়, বড় লোকের মেয়ে, এটা মামার পছন্দ না। এখন বলবো আল্লাহ, মামা তো অনেক ভালো না, ভালো না। এরপরের লাইনটা দেখো, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়ে আসবে। হ্যাঁ, ঠিক আছে, বড় লোকের মেয়ে আসলে নাকি বড় লোকের মেয়ে মাথা নিচ করে আসবে? হেড মানে হচ্ছে নিচ। তুমি বড় লোকের মেয়ে বিয়ে করবা, আর তুমি ভাববা যে তুমি সকালে ফজরের পর তুমি অফিসে যাবে, আর সেই মেয়ে উঠে তোমাকে রান্না করে খাওয়াবে, হাত বুলাই দিবে, তোমাকে কি করবে?
পাখা ইয়ে করে দিবে, হ্যাঁ, তারপর তোমাকে মাথায় হাত বুলাই দিবে, খাও, যাওয়ার সময় আবার টিফিনে করে আবার ব্যাগের মধ্যে ঢুকাই দিবে, হ্যাঁ, তারপর আয়াতুল কুরসি পরে আবার বুকে ফু দিবে। পরলোকের মেয়ে বিয়ে করো, হ্যাঁ হয়, কিন্তু সেটা তুলনামূলক কম। সাধারণত যদি এখন সব চিত্রই প্রায় সেম হয়ে গেছে, তো আগে একটা সিচুয়েশন ছিল আর কি, এই জন্য মানুষ বড় লোকের মেয়েদেরকে বিয়ে করাতে চায়। তো এই জন্য বড় লোকের মেয়ে বিয়ে করো, কিন্তু গরিবের ছেলে বড় লোকের মেয়ে বিয়ে করলে অনেক ঝামেলা আছে, আবার বড় লোকের মেয়ে গরিবের ছেলে বিয়ে করলে অনেক ঝামেলা আছে, ব্যালেন্স করে বিয়ে শাদী করতে হয়। এখানে সেই জিনিসটাই বলছে যে অথচ টাকার প্রতি তার আসক্তি অস্থিমজ্জায় জড়িত। একদিকে সে বড় লোকের মেয়ে পছন্দ করে না, কেন? কারণ বড় লোকের মেয়ে আসলে তার মাথা উঁচ করে আসবে, মামারা দাম দিবে না, ফ্যামিলির কাউকে দাম দিবে না। কিন্তু আরেকদিকে সে টাকার প্রতি তার আসক্তি, মানে টাকা চায়, এটা তার অস্থিমজ্জা, হারে হারে এটা লেগে আছে। তিনি এমন বেহাই চান যার টাকা নাই অথচ টাকা দিতে কসুর করিবে না, কসুর মানে হচ্ছে ত্রুটি। তিনি এমন বেহাই চান যে টাকা নাই, এজন্য সে মাথা নিচ করে থাকবে, কিন্তু টাকা দেওয়ার বলায় আসলে সে কখনো কমতি করবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসলে মানে শোষণ করবে, কিন্তু বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকাই তামাক দিলে নালিশ খাটিবে না। মানে কি? মানে গুড়গুড়ির পরিবর্তে যদি বাধা হুকের মধ্যে গুড়গুড়ি কি আগে এটা বুঝতে হবে। যেমন তোমরা দেখবা বিভিন্ন মুভিতে যে দেখবা যে ওই যে আগে বিভিন্ন মুভি টুভিতে দেখবা যে এরকম কালো রঙের একটা ইয়ে খায়, এটা এরকম এরকম খায়, এরপর হচ্ছে টান দেয়। এখন যদি এটা আগে কালো রঙের ছিল, এখন বিভিন্ন রকমের আসছে, ফেসবুকে অনেক ছেলে পেলেরা দেখবে যে স্টাইল করে খায় এবং সেটা ছবি দেয়, এরকম খায় আর এখান দিয়ে ধোয়া বের হয়। বড় লোকস। আর গুড়গুড়ি বাধা হুকা কি এটা বুঝো, গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকা। বাধা হুকা হচ্ছে এটা হচ্ছে গরিবরা খায়, ফকির নেই। এইটা দেখবা যে বাংলা সিনেমাতে, আগে সিনেমাগুলো দেখবা এরকম এরকম এই যে একটা গোল একটা মালার মতো, নারিকেলের যে মালা আছে এটার মতো, এরকম এরকম এই যে, বুঝছো? আর এই যেটা এটা গুড়গুড়ি কারা খায়? এটা হচ্ছে বড় লোক। তো বলছে গুড়গুড়ি দিবে না, অর্থাৎ ভালো জিনিস দিবে না, কম দামি জিনিস দিবে, বাধা হুকার ভিতরে তামাক ঢুকাই দিবে, কিন্তু নালিশ করবে না। মানে এখনকার সিচুয়েশনে তোমাকে যদি বুঝায় যে ভালো সিগারেট না দিয়ে, ব্যয় যদি আসে ব্যয়কে ভালো সিগারেট দিব না, ব্যয়কে ব্যানসন দিব না, ব্যয়কে দিব আকিস বিড়ি, আবুল বিড়ি, বুঝছো, 1 টাকার বিড়ি, 8 আনার বিড়ি, এটা দিব, কিন্তু ব্যয় নালিশ করবে না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ফাইন। এইবার আসো, আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন, কি বলো? ওকে, এটা কি হবে বলো? গল্পকথক একজন সৎপাত্র, কন্যার পিতা মাত্রই স্বীকার করবেন, গল্পকথক একজন সৎ। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? অনুপম নিতান্তই ভালো মানুষ কেন ভাইয়া? কই পাবো এগুলো? কোনগুলো পাওয়া? ক্লাসের মাঝখান থেকে কেউ সরে যায় না, এখানে 154 জন দেখাচ্ছে, 154 জনই শেষ পর্যন্ত থাকবা। ক্লাসের মাঝখান থেকে চলে গেলে সময় লস। ওকে, তো এটা হচ্ছে কি, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে। কেমন ঘর থেকে অনুপমের জন্য সম্বন্ধ এসেছিল? কেমন ঘর থেকে অনুপমের জন্য সম্বন্ধ এসেছিল বলো তো? এটা কি হবে বলো? অনেক বড় ঘর, হ্যাঁ। আচ্ছা এইবার দেখো, অপরিচিত গল্পে উল্লেখিত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? ওকে, এগুলো পারবা? চলো আমরা পরের আলোচনায় যাই, হ্যাঁ। ওকে, এবার বলছে আমার বন্ধু হরিশ, এই যত নষ্টের মূল। হরিশ কি করছে দেখো, কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতা আসিয়া আমার মন উতলা করিয়ে দিল, একদম মন আউলা ঝাউলা করে দিছে। সে বলে, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। কেমন মেয়ে? খাসা মেয়ে মানে যদি বলতো যে মেয়ে যদি বলো তো মেয়ে একটা আছে, কিন্তু যখন বলে খাসা মেয়ে আছে, তখন কি ভাই মাথা কি ঠিক থাকে?
মাথা তো ঠিক থাকে না। এই জন্য দেখো অনুপমের বিষয়, মানে রবীন্দ্রনাথ এত সুন্দর করে যে কোনো জিনিসকে বিশেষায়িত করে, যে মেয়ে যদি বলো তো খাসা মেয়ে আছে, খাসা মেয়ে বলতে বুঝাই যে মেয়ের কোনো কিছু, কোনো অংশে, কোনো জায়গাতে কোনো কিছু কম নাই, সেটা হচ্ছে কি খাসা মেয়ে। কিছুদিন পূর্বে এমএ পাশ করিয়াছি, অনুপম মাত্র কিছুদিন পূর্বে এমএ পাশ করেছে, সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি যায় দুদু করিতেছে, পরীক্ষা নাই, ওমেদারি নাই। ওমেদারি মানে হচ্ছে চাকরি, পরীক্ষা নাই, চাকরি নাই, হ্যাঁ, বা পেশা নাই, নিজের বিষয় দেখিবার মতো চিন্তা নাই, মানে সবকিছু তো মামাই দেখে, শিক্ষা নাই, ইচ্ছা নাই, থাকিবার মধ্যে ভিতরে আছেন মা, বাইরে আছেন মামা। এই অবকাশের মরুভূমিতে, অবকাশের মরুভূমি মানে হচ্ছে, অবকাশ মানে হচ্ছে ছুটি, অবকাশের মরুভূমি বলতে এখানে বোঝাচ্ছে যে আনন্দহীন প্রচুর সময়, অবসর সময়। এর মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপে মরীচিকা দেখিতেছিল। আকাশে তার দৃষ্টি, বাতাসে তার নিঃশ্বাস, তরুমর্মে তার গোপন কথা। এই যে অবসর, মানুষ যখন অবসর থাকে তখন তার মাথার ভিতরে দুনিয়ার যত ফালতু জিনিস থাকে এগুলো ঘুরে। তো আমাদের এই ভদ্রলোক অনুপম, তার মাথার ভিতরে তখন ঘুরতেছে নারী রূপে মরীচিকা। এবং সেটা কেমন? সে আকাশের দিকে যখন তাকায়, আকাশে তার দৃষ্টি, আকাশের দিকে তাকালে সে নারী দেখতে পায়, বাতাসে তার নিঃশ্বাস, বাতাসের যখন শো শো শব্দ আসে তখন তার কাছে মনে হয় কোন নারী নিঃশ্বাস, নিঃশ্বাসের শব্দ সে শুনতে পায়। তরুমর্মে তার গোপন কথা, গাছের পাতা তার মধ্যে মনে হচ্ছে কোন একটা নারীর গোপন কথা তার কানে বেজে বেজে আসে। বুঝছো? কারণ তো সে অবসর, এই যে সে নিজে বলছে শিক্ষা নাই, পরীক্ষা নাই, চাকরি নাই, কিছুই নাই এখন তার মাথার ভিতরে। এই জন্য একা থাকলে, যে একা দেখবা যত মানুষ প্রেম করে, যত ছেলে তোমার যত বন্ধুয়া প্রেম করে, তার মাথার যার মাথার ভিতরে নারী ঘুরে, মেয়ে ঘুরে, সে আজাইরে, তার কোনো কাম নাই। আর যার অনেক কাজ, তার মাথার ভিতরে কখনোই কি করতে পারে না, নারী মেয়ে এগুলো ঘুরে না। এরপর দেখো, খেয়াল করো, হরিশ কোথায় কাজ করে বলো? হরিশ কোথায় কাজ করে? ওকে, তাহলে কি হবে বলতো? কানপুরে। হ্যাঁ, ওকে। এরপর দেখো, এমন সময় হরিশ আসিয়া, মানে এখন ছুটির সময়, তার মন প্রাণ সবকিছু আকুল ব্যাকুল হয়ে গেছে। ঠিক সেই সময় হরিশ আসিয়া, মেয়ে যদি বলো তবে, তখন হরিশ এসে বলে, মেয়ে যদি বলো তবে একটা মেয়ে আছে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো আলো ছায়া বুনিতে লাগলো। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করার শক্তি তার ছিল। অনেক মানুষ আছে না, মানে যদি ঘটনা হয় একটুক, এটারে রস দিয়ে এটারে বানায় একটুক। তো হরিশ ছিল এরকম, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। হরিশ রস দিয়ে বর্ণনা করতেছে, আর আমার মন ছিল এমনিতে, আমার মনে খালি মেয়ে 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 মেয়ে। আর দিকে কেউ যদি এসে যদি বলে খাসা মেয়ে একটা আছে, তাহলে তো বুঝতেই পারতেছো। এখন তুমি খুব তৃষ্ণার্ত, তোমার খুব পানির পিপাসা লাগছে, কেউ যদি তোমার চোখের সামনে এনে যদি 1 গ্লাস পানি এরকম করে, তাহলে বুঝতে পারতো তোমার ভিতরে অবস্থাটা কি হবে। অনুপম বলতে তার অবস্থাটা এরকম, একদিকে তার মন তৃষ্ণার্ত, আরেকদিকে হরিশ এসে তাকে এরকম লোভনীয়, হ্যাঁ, বর্ণনা দিচ্ছে, রসিক বর্ণনা দিচ্ছে। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে পড়িয়ে দেখো, অর্থাৎ মামাকে একবার ঘটনাটা বলো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। কিছু মানুষ আছে খুব জমাইতে, খুব খুব ভালো যে কোনো জিনিস জমাইতে পারে, তাই না? তো হরিশ আসর জমাইতে সে ছিল কি অদ্বিতীয়, এক্সপার্ট, তাই সর্বত্র তার খাতির। তো যারা এরকম আসর জমাইতে পারে তাদের খাতির এরকম অনেক বেশি, বুঝছো? এককালে আমি যখন অফলাইনে প্রচুর ক্লাস নিতাম, এখন তো কম নেই, এখন তো নিই না, আগে যখন অফলাইন ক্লাস নিতাম, আমার একবার ক্লাস দেয়নি, নাম না বলি, এক জায়গাতে এক কোচিং এ আমাকে ক্লাস দেয় না, ক্লাস না দিয়ে আরেকজন সিসি কোচিং এর আরেকটা বিসি ভাইয়াকে ক্লাসে ঢুকাই দিছে। কেন ঢুকাইছে সেই প্রসঙ্গে পরে আসতেছি। এখন পোলাপাইন কয় আমার ক্লাস করব, দিছে আরেক ভাইয়ারে, সে কোচিং মালিকের শালা। তৎকালে সেই সময়টা, এখন তো অনলাইনে তো এখন আমরা ভরপুর টাকা ইনকাম করি, কোর্স থেকে অনেক টাকা, তখন তো এত টাকা পয়সা ছিল না, তখন অফলাইনে ওই 1000-1500 টাকার ক্লাসের দিকে তাকাই থাকতাম। তার শালারে নিয়ে সে ক্লাসে ঢুকেছে, পোলাপাইন চায় আমার ক্লাস, তার শালার ক্লাস কেউ করেন পোলাপাইন। এরপর পোলাপাইন কোচিং এ রুমের ভিতরে দিছে তালা লাগাই, একদিন ক্লাস দিছে, দ্বিতীয় দিন যখন তানভীর ভাইকে ক্লাস দিলে দিছে তালা লাগাই। বুঝছো কেন? কারণ তখন খুব ভালো জমাইতাম, এখনো যে পারি না সেটা না, এখন একটু কম জমাই, এখন অনলাইন তো, এই জন্য অনেক কিছু বলা যায় না। তো কিছু যারা আসর জমাইতে অদ্বিতীয়, তারা সবকিছু কি করতে পারে, জয় করতে পারে। তাদের সব জায়গায় কি আছে, একটা বিশেষ খাতির আছে। মামাও তাকে পাইলে ছাড়িতে চান না, মামাও তাকে পাইলে ছাড়তে চান না, যেমন আমাকে পাইলে অনেকেই ছাড়তে চান, ঠিক আছে?
এরপর কথাটা তার বইটা তোমরা অনেকে বলতে পারো ভাইয়া আপনি খালি নিজের প্রশংসা নিজে করেন। আসলে কি বলবো, প্রশংসাগুলো তো অনেক কিছু করতে পারি, তার ভিতরে হালকা হালকা প্রশংসা যেগুলো ছোট ছোট প্রশংসা সেগুলো আর কি বলি। সবকিছু তো আসলে বলা যায় না নিজের সম্পর্কে নিজে, অনেক কিছু তো বলতে পারি না নিজের বললে তোমরা বলবো ভাইয়া খালি নিজের কথা নিজে বলেন, কিন্তু আসলে বললে তো বলা শেষ হবে না, তাই না? এই জন্য অনেক কম কম বলতেছি। ডোন্ট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? বলো। ভেরি গুড, বসন্ত। হ্যাঁ, মামা কাকে পাইলে ছাড়তে চান না? উত্তর হচ্ছে কাকে? বলো। হরিশকে। আচ্ছা এইবার দেখো, মেয়ের মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর। অর্থাৎ অনুপমের মামার কাছে অনুপমের মামার কাছে তার বাপের মেয়ে কেমন এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু মেয়ের বাপ তার খবরটা গুরুত্বপূর্ণ। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই, অর্থাৎ কল্যাণীর বাপের অবস্থা ঠিক তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। মঙ্গল ঘট মানে হচ্ছে কল্যাণের প্রতীক, অর্থাৎ এককালে এদের মানে কল্যাণীদের অনেক অর্থ সম্পদ ছিল, সেটাই বলেছে। এখন তাহা শূন্য বলিলেই চলো, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। অর্থাৎ এই তলে, এই নিচে একেবারে সামান্য কিছু টাকা পয়সা খুব সামান্য আছে, সেটা বলে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি মানে হচ্ছে কি শম্ভুনাথ পশ্চিম মানে হচ্ছে কানপুরে গিয়ে কি করেন? বাস করেন। সেখানে গরিব গৃহস্থের মতো তিনি থাকেন। কার মতো? গরিব গৃহস্থের মতো থাকেন। একটি মেয়ে ছাড়া আর তার নাই, সুতরাং ইহারি পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা করবে না। যেহেতু তার একটি মেয়ে, এজন্য লক্ষ্যের ঘরটি মানে তার যত ধন সম্পত্তি আছে সবকিছু উপর করিয়া দিতে তিনি দ্বিধা করবেন না। অর্থাৎ ধরো যার মেয়ে আছে যার মেয়ে আছে ধরো 3টা, সে চিন্তা করবে তার কাছে যদি 3 লাখ টাকা থাকে, সে চিন্তা করবে এক মেয়ের বিয়েতে 1 লাখ, আরেক মেয়ের বিয়েতে 1 লাখ, আরেক মেয়ের বিয়েতে 1 লাখ, মোট 3 লাখ। এখন যার মেয়ে আছে একটা, টাকা আছে 3 লাখ, সে চিন্তা করবে এক মেয়ের বিয়েতেই 3 লাখ টাকা খরচ করবো। তো অনুপমের মামা এই চিন্তা করছে যে যেহেতু মেয়ে আছে একটা, তার মানে দিতে এরকম উপর করে ঢেলে দিবে, মানে দিতে আর কমতে উপর করে ঢেলে দিলে তো সব পড়ে যায়, এটাই বলছে। ওকে, প্রত্যেকটা লাইন ব্যাখ্যা বিশ্লেষণ সব পড়াইতেছি, তোমরা তো আগে অনেকবার পড়ছো, অনেক জায়গাতে পড়ছো, এরকম প্রত্যেকটা লাইন ব্যাখ্যা বিশ্লেষণ সব পড়ার কথা না। পশ্চিমে মেয়ের বাবা কি অবস্থায় থাকেন বলো? একজন বলছে 10টা দিয়ে সে সেল উঠিয়ে দেয়। তোর কোনো ধারণা আছে? হাদিস শেখ তৎকালীন সময় আগে 10টা তো কম, আগে একজনের বাচ্চা 20টা 21টা, এখনো আমাদের গ্রামে একজনের বাচ্চা তো 17টা, বুঝছো? 17টা 20টা 22টা, 15টার নিচে তো কথাই নেই, 15টার নিচে কথাই নেই, কথা বললেই 15টা। এখন না ধরো তোমার স্লোগান আসছে 2টি সন্তানের বেশি নয়, একটা নিলে ভালো হয়। তুমি আজ থেকে 25 বছর 30 বছর আগের দিকে তাকাও না, 15-20টার নিচে কোনো কথাই চলে না, বুঝছো? ওকে, তো এটা কি হবে? গরিব গৃহস্থের মতো। হ্যাঁ, ওকে, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, মেয়ের বয়স কত? 15। ইহা শুনিয়াই মামার মন ভার হইল, মানে মামার একটু মন ভার হইলো, একটু মামা একটু নিশ্চুপ হইলো, মানে মামার এই জিনিসটা তো ভালো লাগে না। এখন প্রশ্ন হচ্ছে 15 বছর, এটা শুনে মামার মন কেন ভার হইলো? খেয়াল করো, এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথায় তার মেয়ের যোগ্য বর খুঁজিয়ে পান না, একে তো বরের হাটে, এই জিনিসটা। অর্থাৎ বংশে তো কোনো দোষ নাই, অর্থাৎ মেয়েদের বংশে তো কোনো দোষ নাই, তাহলে 15 বছরে মেয়ের বিয়ে হচ্ছে না কেন? ভাইরে তখন 15 বছর, এটা শুনে মামা মনে করছে মেয়ের বয়স অনেক হয়ে গেছে। 15 বছর, কথা ভালো করে বুঝো, 15 বছর। এই জন্য বলছে যে এখন যদি কোনো মেয়ের বয়স যদি হয় 32, চিন্তা করে মায়ের বংশ দোষ আছে, নাইলে মেয়ের বিয়ে হয় না কেন? এখন দেখতেছে মেয়ের বংশ দোষ নাই, আবার বলছে 15। এখন বলে ভাইয়া 15 বছর তো অনেক কম। বাবা 15 বছর এখনকার সিচুয়েশনে অনেক কম, তখন 15 বছর মানে অনেক। তখন 15 বছরে দাদি হয়ে যায়, 15 বছরের বাচ্চা 3-4টা থাকে একটা মেয়ের। তখন মনে করো যে তোমার একদম যদি বেশি হয় তো 10 থেকে 11 কিংবা 12 বছরের ভিতরে বিয়ে ডান। এবং তুমি খেয়াল করে 6 বছর থেকে শুরু হয়, 7, 8, 9 বছর, 10 বছর, একদম 8 থেকে 10 বছর, এটা হচ্ছে পারফেক্ট টাইম মেয়েদের বিয়ে দেওয়ার। 8 বছর ফাইন বিয়ে, 9 বছর বিয়ে, 7 বছর শেষ, 8 বছর পারছে বিয়ে। তাহলে বুঝো ছেলেদের সেই সময় কখন বিয়ে হইতো? ছেলেদের সেই সময় বিয়ে হইতে একদম সর্বোচ্চ 15 বছরে ছেলেদের বিয়ে হয়ে যেত, 15 বছরে সেই ছেলেদের বিয়ে যেত। তুমি বুঝো? এখন অনেক ছেলে আফসোস করবি সেই সময় যদি জন্মাইতাম, তাহলে এতদিনে বাচ্চা কাচ্চা 3-4টা থাকতো, এটা সত্য কথা। এখনকার মেয়েরা বলে না যে স্টাবলিশড হবে, স্টাবলিশ হইতে বয়স হয়েছে 32। একটা মেয়ের বয়স যদি 32 হয়েছে, এখন বললে তো কবি আমি খারাপ, থাক কম না, অফলাইন ক্লাস হলে কইতাম। আচ্ছা এখন খেয়াল করো,
তো মেয়েরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবা, স্বামী সংসার ক্যারিয়ার সবকিছু থাকবে, বিয়ে করে ফেলবা। বিয়ে ভালো জিনিস, বিয়ে করে ফেলবা। 32 বছরে বিয়ে করার কোনো দরকার নাই। 32 বছরে বিয়ে করতে যাবে, দেখবে যে হ্যাঁ আগের মতো এখন আর বিয়ের প্রতি জামাইয়ের প্রতি কোনো আকর্ষণ কাজ করবে না। আচ্ছা এইবার আসো খেয়াল করো, এখন যেখানে ছিলাম যে মেয়ের বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না, অর্থাৎ যোগ্য বর, অর্থাৎ এই মেয়ের জন্য যোগ্য বর খুঁজতে 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 মেয়ের বয়স হয়ে গেছে। বরের হাটে মহার্ঘ। বরের হাটে মহার্ঘ মানে কি? মহার্ঘ মানে হচ্ছে খুব দামি, অর্থাৎ বর তখনকার সময় তো ছেলে পাওয়াই খুব কষ্ট। এখনই না মেয়ের বাপে বলে তোর কাছে বিয়ে দিব না, অমুক আছে তুমি কিছু করো না। তখন তো ছেলে পাওয়া কঠিন ছিল, এই জন্য বলছে ছেলের হাটে মহার্ঘ। এরপর ধনুক ভাঙাপন মানে তীব্র যৌতুক, অনেক বেশি যৌতুক। ভাই তখন ছেলেদের কাছে বিয়ে দিতে হইলে আগে কথা চলবে কি দিবেন, কত লাখ টাকা দিবেন, স্বর্ণ কত দিবেন, গয়না কত দিবেন, ফার্নিচার কত দিবেন, এগুলো ছাড়া কোনো মানে। এখনো উত্তরবঙ্গে এই জিনিসগুলো এখনো আছে। উত্তরবঙ্গে এখনো কিন্তু যৌতুক বেশি। যাদের বাড়ি উত্তরবঙ্গ, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, এরা দেখবে যে বিয়ে করার সময় ছেলেরা বাইক দিয়ে দেয়, যা পালসার, তারপর হচ্ছে কি এসি ফ্রিজ দিয়ে দেয়। উত্তরবঙ্গে এগুলো ডিরেক্ট চলে। কিন্তু দক্ষিণবঙ্গ টঙ্গে এই যে তোমার সিটাং টিটাং অথবা সিলেট টিলেট এগুলোতেও দেয়, কিন্তু এগুলোতে যৌতুকের সিস্টেম আলাদা। এগুলোতে যৌতুকের সিস্টেম কেমন? এগুলোতে যৌতুকের সিস্টেম হচ্ছে আরে আমরা কিছু চাই না, আপনার মেয়ে আপনি মেয়ে দিচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, কিছুই চাই না। তবে এই এসি দিতে পারেন, গরমে অনেক গরম পরে, আপনার মেয়ে তো কষ্ট হবে, বাচ্চা কাচ্চা হলে আরো কষ্ট হবে। এসি একটা আপনি চাইলে দিতে পারেন, ফ্রিজ একটা দিতে পারেন, ফ্রিজের দরকার আছে চাইলে আপনি দিতে পারেন, চাইলে ফার্নিচার দিতে পারেন, সোফা দিতে পারেন। এগুলো আসলে আপনাদের ব্যাপার, আপনারা দিলে দিবেন, না দিলে নাই। আমাদের আবার এত লোভ নাই, আপনারা দিতেই পারেন। এইভাবে এখনো কিন্তু অনেক জায়গাতে এগুলো চলে। তো সেটাই বলছো, তখন তো ছেলে পাওয়া কঠিন, তার উপর আবার ছেলে পাইলেও ধনুক ভাঙাপন, অনেক বেশি পণ মানে হচ্ছে কি যৌতুক। কাজেই বাপ কেবলই সবুর করিতেছে, কিন্তু মেয়ের বয়স তো সবুর করতেছে না। সবুর মানে ধৈর্য। বাপ হয়তো ভাবতেছে বিয়ে দিবে, কিন্তু মেয়ের বয়স তো আর ধৈর্য ধরতেছে না, মেয়ের বয়স তো দিন দিন বাড়তেছে। যাই হোক, হরিশের সরস রসনার গুণ মানে হচ্ছে রস দিয়ে বর্ণনা করা, খুব চমৎকার ভাবে বর্ণনা করা, সেটার গুণ আছে। মামার মন নরম হইলে, এই কারণে মামার মন কি হয়েছে? নরম হয়েছে। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইল, অর্থাৎ নির্বিঘ্নে মানে কোনো বাধা ছাড়াই বিবাহের প্রাথমিক অংশটা শেষ হইল। তোমরা কি বুঝছো? তোমরা কি মনে কষ্ট? আমি কিন্তু যেটা বলি বাস্তব কথা বলি, কিন্তু মানুষ আমাকে ভুল বুঝে। আমি কিন্তু বাস্তব কথা বলি, মানুষ আমাকে ভুল বুঝে, বুঝছো? যেমন আজকে আমি একটা পোস্ট দিছিলাম, যে পোস্ট দিছি ভালো জিনিস, যে ভার্সিটির রেজাল্ট দিলে কোচিং সেন্টার গুলোর নোংরামি শুরু হয়। আমি সরল মনে এই পোস্ট দিয়ে আমি একটু ঘুমটুম দিয়ে এইদিকে আমার পেজের অ্যাক্সেস দেওয়া ছিল আমাদের আব্দুর রহমান ভাইকে। আব্দুর রহমান ভাই পোস্ট দিছে, আমার বন্দি পাঠশালা থেকে অমুক এত 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 স্থান ফার্স্ট হয়েছে, এতজন ফার্স্ট হয়েছে। আমি তো জানি না। পরে ইফতারের আগে আমি যখন ঢুকলাম ফেসবুকে, আমি দেখি যে আল্লাহটা মানুষ তো এখানে ধুয়ে দিতেছে। ভাই আপনি কইতেছেন আপনি কোচিং সেন্টার থেকে শুরু করে দিয়ে টানাটানি, এখন আপনি শুরু করে দিয়েছেন, আপনি পোস্ট দিয়েছেন। আমি যে মানুষটা কিভাবে বুঝে, ভাই আমি তো পোস্ট দিই নাই। পরে আমি দেখে সাথে সাথে পোস্টটা দিয়েছি ডিলিট করে। আমি কিন্তু ভালো মানুষ, কিন্তু তোমরা আমাকে খারাপ মনে করিও না, বুঝছো? আচ্ছা এবার আসো, খেয়াল করো। এবার দেখো আমরা চলে যাই পরের অংশ। এখানে দেখো, যে গুণে অনুপমের মামার মন নরম হইল কেন, বলো? বলো 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 বলো। ওকে বলো। ওকে, এটা কি হবে বলো তো? কি বলো? হরিশের সরস রসনার গুণ। ওকে, এবার দেখো, কলিকাতার বাহিরে যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপ হচ্ছে ভারতের নিকটে আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অর্থাৎ এখান থেকে জানা যায় যে মামা কলকাতার বাহিরে মামা খুব একটা যায় নাই। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্নরঘর মানে হচ্ছে কলকাতার পাশে একটা স্থান, এটা একটা স্থান, কন্নরঘর পর্যন্ত গিয়েছিলেন। অর্থাৎ জীবনে কোনো এক কাজে মামাকে কলকাতার বাহিরে যেতে হয়েছে। মামা যদি মনু হইতেন, তিনি হচ্ছে একজন শাস্ত্র প্রণেতা, এবং তার একটা গ্রন্থ ছিল, সেটা হচ্ছে মনু সংহিতা। তো এটাই বলছে যে মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবড়ার পোল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করে দিতেন। হাবড়ার পোল হচ্ছে কলকাতার বাহিরের স্থান। অর্থাৎ মামা যদি মনু হইতেন, তাহলে তার যে সংহিতা যে গ্রন্থ ছিল, এই গ্রন্থে কলকাতার বাহিরে যে হাবড়ার পোল ছিল, এই হাবড়ার পোল এটা পার হওয়াটাকে নিষেধ করে দিতেন। অর্থাৎ মামা জীবনে কখনো কলকাতার বাহিরে যান নাই, এটাই এখানে বুঝাচ্ছে।
মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়েকে দেখিয়ে আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারলাম না। অনুপম তার খুব ইচ্ছা যে সে মেয়েকে নিজের চোখে একবার দেখবে। কি করবে? মেয়েকে নিজের চোখে সে একবার দেখবে, কিন্তু তার এই ইচ্ছা সে কখনোই মামার কাছে পাঠ করতে পারে না। এটা ভুল, ছেলে মেয়েরা এই কাজ করবে না। বিয়ে করতে গেলে আগে নিজের চোখে মেয়েকে বা ছেলেকে আগে দেখতে হবে। এই যে সাহস করে মামাকে বলতে পারে না, বাপকে বলতে পারে না, এটা ভুল। এটা নিজেরটা নিজেকে বলতে হবে এবং দেখতে হবে। হ্যাঁ, একবার অন্তত একবার দেখে নিতে হবে। কিংবা যদি একবার দেখার পর যদি মন না ভরে, যে আমার এখনো কনফিউজড মেয়েটাকে আসলেই সুন্দর নাকি মেকআপ সুন্দরী, পরের বার আবার দেখা করবা। দরকার হলে হ্যাঁ কোনো ছাড়া, কোনো একদম খোঁজ খবর দেওয়া ছাড়া হঠাৎ করে একবার দেখা করবা, ঠিক আছে, যাতে আসলে বোঝা যায় যে সে আসলে প্রকৃত সুন্দরী নাকি মেকআপ সুন্দরী। এটা বুঝতে হবে। আশেপাশের মানুষের থেকে খোঁজ খবর নিতে হবে যে আসলে সে কেমন, নিয়ে তারপর হচ্ছে দেখা করতে হবে। এটা হচ্ছে বিয়ের আগে। আবার বিয়ের আগে এই কাজ করা যাবে না যে হ্যাঁ বিয়ের আগে অনেকে তো আছে বিয়ের ফ্যামিলি পারিবারিক ভাবে কথাবার্তা হয়েছে, কিন্তু হেরা এমন ভাবে ঘুরে আর যা যা করে মনে হয় যে হেরা বিয়ে হয়ে গেছে 1 বছর হয়েছে। এটা করা যাবে না। তো জাস্ট দেখা পর্যন্ত থাকতে হবে, আর গভীরে যাওয়া যাবে না বিয়ের আগে। ওকে, আচ্ছা। এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে কলকাতার বাইরে যে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন? এটা আমরা পারবো। এটা হচ্ছে কি আন্দামান দ্বীপ। এরপর দেখো, কল্যাণীকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনুদা। অর্থাৎ মেয়ে দেখার জন্য, মেয়েকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হয়েছে সে হচ্ছে বিনুদা। তো বিনুদা হচ্ছে তার পিস্তুত ভাই অনুপমের। তার মতো রুচি আর দক্ষতার উপর আমার 16 আনা নির্ভর করিতে পারে। কিছু মানুষ আছে না, যে তুমি যদি মার্কেটে নাও যাও তবুও তোমার জামা কাপড় কেনার জন্য আরেকজন, তোমার বোন, তোমার কাজিন, তোমার মাকে পাঠাইলে সে তোমার মন মতো কিনে দিতে পারবে। তো এরকম অনুপম যে জিনিসটা, বিনুদা যে জিনিসটা পছন্দ করবে, অনুপম সেটার উপর তার 100% কি আছে, ভরসা আছে। বিনুদা ফিরিয়ে আসিয়া বলিলেন, মন্দ নহে, খাঁটি সোনা বটে। অর্থাৎ বিনুদা এসে বলছে যে খারাপ না, খাঁটি সোনা বটে। বিনুদার ভাষা অত্যন্ত আর্ট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্য প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। এখানে এই প্রজাপতি এটা হচ্ছে প্রেমের দেবতা, আর পঞ্চস্বর এটা হচ্ছে প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা, আর পঞ্চস্বর হচ্ছে প্রেমের দেবতা। অর্থাৎ এই প্রজাপতি আর পঞ্চস্বর, বিয়ের দেবতা আর প্রেমের দেবতা যখন অ্যাডজাস্ট হয় তখনই পরে কেবল বিয়ে হয়। তো যেন বলছে যে বিয়ের দেবতা প্রজাপতি এবং পঞ্চস্বর হচ্ছে প্রেমের দেবতা, এই দুজনের ভিতরে কোনো বিরোধ নাই, অর্থাৎ এই দুজন একমত, তার মানে আমার বিয়ে হবে। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা একটু সলভ করো। ওকে, তো এটা কি হবে বলো? বিনুদা ফিরে এসে মেয়ের সম্পর্কে কি বললো? খাঁটি সোনা বটে। সি, আচ্ছা, এবার দেখো, বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতা আসিতে হইল। অর্থাৎ বিবাহ উপলক্ষে কল্যাণীর মানে মেয়েদের পক্ষকেই অনুপমদের বাড়ি কলকাতাতে আসতে হলো। কন্যার পিতা শম্ভুনাথ হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বুঝতে পারতেছ যে বিবাহের মাত্র 3 দিন আগে শম্ভুনাথ, মানে বিয়ে ঠিক, শম্ভুনাথ কিন্তু তার মেয়ে জামাইকে এখনো দেখে নাই। কেন? হরিশকে তিনি বিশ্বাস করতেন। হরিশ বলছে যে ছেলে চমৎকার, এজন্য তিনি আর দেখার দরকার মনে করেন নাই। বয়স তার 40-এর কিছু এপার ওপার, মানে 40-এর কাছাকাছি। চুল কাছা, গোপে পাক ধরিতে আরম্ভ করিছে মাত্র। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা। অনেক মানুষ একসাথে, কিন্তু যে মানুষটা সবচেয়ে সুদর্শন, ভিড়ের মধ্যে কিন্তু তার উপরেই মানুষের চোখ আগে যায়। তো শম্ভুনাথ ছিলেন এরকম। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। অর্থাৎ আসলে কি তার আমাকে পছন্দ হয়েছে না পছন্দ হয় নাই এটা বোঝা কঠিন, কারণ তিনি খুব চুপচাপ। যে দুটি কথা বলেন যেন তাহাতেই পুরো জোর দিয়ে বলেন না, ঠিক আছে। এরপর দেখো, বিয়ের কতদিন পূর্বে? উত্তর হচ্ছে কি 3 দিন। এটা আমরা পারবো। অপরিচিতা গল্পে কন্যার পিতার বয়স কত? আমরা জানি 40-এর এপার ওপার। এরপর দেখো, এবার যখন দেখতে আসছে তখনকার ঘটনা এখানে বর্ণনা করতেছে। যখন মেয়ে দেখতে আসছে শম্ভুনাথ, তখন মামার মুখ অনর্গল ছুটিতেছেন। ধনে মানে আমাদের স্থান যে এ শহরে কারো চেয়ে কম নয়, সেটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথকে বুঝাচ্ছেন যে এই শহরে যাদের অর্থ আছে, বিত্ত আছে, তাদের থেকে আমরা কোন অংশে কম নয়। শম্ভুনাথ এ কথা একেবারেই যোগ দিলেন না। কোন ফাঁকে একটা হো বা হ্যাঁ শোনা গেল না। অর্থাৎ ওই কল্যাণীর অনুপমের মামা বারবার বলে যাচ্ছে না, শম্ভুনাথ খালি বা হ্যাঁ। কিছু মানুষ আছে না, খালি নিজের ঢোল নিজে পিটায়, দেখা হইলেই খালি নিজের গল্প নিজে, আমি এটা, আমি ওইটা, আমি অমুক তমুক, এই বলতে বলতে আমার এই আছে সে আছে। তো এরকমটা ছিলেন আমাদের এই অনুপমের মামা।
আচ্ছা, এরপর দেখো, আমি হইলে দমিয়ে যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। অর্থাৎ আমি হইলে আর কোনো কথাই বলতাম না, কিন্তু মামা বলতেই আছে। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, এই লোক নিতান্তই নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের, অর্থাৎ তেজ থাকা যাবে না। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর থেকে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়ে দিতে গেলেন না। এটা খুব বড় ধরনের একটা ব্যাপার। মানে এখানে অনুপমের মামার একটা এক্সট্রা ভাব আমরা দেখতে পেয়েছি, যে উপর থেকে, ধরো তোমার বাসাতে একজন গেস্ট আসছে, এখন তোমার বাসাতে যখন কোনো গেস্ট আসে, তখন গেস্ট আসলে যেমন দেখ 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 পোলা পাইন কি খারাপ, যেমন তানবীর ভাই, আমি কোনদিন আমার নিজের প্রশংসা করছি? আমি যদি আমার প্রশংসা করি, তাহলে তো আমি ক্লাস বাদ দিয়ে খালি নিজের ঘটনাগুলো নিজেরে বলতে, হালকা একটু তোমাদেরকে হালকা একটু টাচ দিই, তো পোলা পাইনকে আমি নাকি দেখ এটা তো খুব খারাপ পোলা পাইন, এক দেখ অমুক বই ভালো, তমুক বই ভালো, ডিস্টার্ব করলে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করলে ব্যান করে দেবো, ক্লাসে মনোযোগ দাও। তো কি জানি বল, ও ধরো তোমার বাসাতে কোনো একজন বড় একজন গেস্ট আসছে, খুব নামি দামি বড় লোক একজন গেস্ট আসছে, তখন তুমি কি করবা? খাওয়ার পর খাওয়াই দাওয়াই দিয়ে তুমি তাকে গাড়িতে তুলে দিবা, কিংবা বাড়ির নিচ পর্যন্ত গিয়ে দিয়ে আসবে, তারপর তাকে খুব অনুনয় বিনয় করবা যে আপনার খুব কষ্ট হয়েছে, আপনার ভালো মতো আপনাকেও আপ্যায়ন করতে পারে না। কিন্তু এই অনুপমের মামা সেটা না করে সে উপর থেকে তাকে বিদায় দিল, উপর থেকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন, নিচে তাকে বিদায় দিতে যায় নাই। বুঝতে পারতেছো? এখান থেকে অনুপমের মামার একটা এক্সট্রা ভাব বোঝা যায়। পণ মানে হচ্ছে তোমার ওই যে যৌতুক, পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন, কথাবার্তায় কোথাও তিনি কোনো ফাঁক রাখেন নাই, অর্থাৎ কোনো কমতি রাখেন নাই, সবকিছু তিনি আগেই ক্লিয়ার করে নিছে। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপর গহনা কত ভরি, সোনা কত দরের হইবে, সেও একেবারে বাদাবাদি হইয়া গিয়েছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, অর্থাৎ আমি নিজে এই কথাবার্তার ভিতরে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা একটা স্থির কি হইল, মনে জানিতাম এই স্থূল অংশটাই বিবাহের একটা প্রধান অংশ, সে অংশের ভার যার উপর তিনি এক করাও ঠকিবেন না। অর্থাৎ এই যে বিবাহের যে টাকা পয়সা সোনা দানা এগুলোর যে অংশ, এটার ভার মামার উপর, আর মামা তিনি যেহেতু চালাক মানুষ, তিনি এগুলোতে কি করবেন না, এক পয়সাও তিনি ঠকিবেন না, সেখানে এই জিনিসটাই বলা হয়েছে। মামা নিজেকে কি হিসাবে জ্ঞান করেন বলতো? কি হবে বলো? উত্তর হচ্ছে কি, অসামান্য চতুর। অনুপমের দৃষ্টি দেনা পাওনার বিষয়টি কেমন? উত্তর হচ্ছে কি, স্থূল। ওকে, আচ্ছা এরপর খেয়াল করে দেখো, এরপর বলছে যে বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। অর্থাৎ মামা যত কিছু রয়েছে সবকিছুর জন্য মামাকে নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন, একথা একেবারে ধরা কথা, অর্থাৎ তিনি জিতবেনই। এজন্য আমাদের অভাব না থাকিলেও অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের কোনো অভাব নাই, কিন্তু আরেকজনের অভাব, তবু আমরা তার উপর দিয়ে কি করবো, জিতবো। আমাদের সংসারে এই জেদ হইতে যে বাঁচুক আর মরুক, এতে যদি কেউ যদি মারা যায় তবু আমরা কি করবো, জিতবো। গায়ে হলুদ অসম্ভব রকমের ধুম করিয়া গেল, বাহক এত গেল, বাহক মানে হচ্ছে যারা গেস্ট যারা ছিল, মানুষ যারা ছিল, এত গেল যে তাদের আদমশুমারি করিতে হইলেই কেরানি রাখিতে হইবে। অর্থাৎ গায়ে হলুদে এত মানুষ গেছে যে এদেরকে ডাকতে হলে কি করা, আদমশুমারি করা লাগবে, তাই না? তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে সে কথা স্মরণ করিয়া মামা সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। অর্থাৎ কল্যাণীদের বাড়িতে, হ্যাঁ, অপর পক্ষকে সে তাদের বাড়িতে বিবাহ গায়ে হলুদে অনেক মানুষ গেছে, এই যে এতগুলো মানুষকে খাবার দাবার দিয়ে সামলাইতে অনুপমের কল্যাণীর বাপের অনেক যেই পরিমাণ কষ্ট হবে সেটা ভেবে মা আর মামা হাসতেছে। ব্যান্ড বাঁশি শখের কনসার্ট প্রভৃতি যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্তহস্তি মানে হচ্ছে মাতাল হাতি, মত্তহস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন, অর্থাৎ কল্যাণীর সাজানো বাড়ি, সঙ্গীত সরস্বতীর পদ্মবন বলতে বোঝানো হচ্ছে কল্যাণীর সাজানো বাড়ি, দলিত বিদলিত করিয়া আমিও বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। অর্থাৎ একেবারে যত রকম বাঁশি টাশি ছিল সবকিছু মাতাল হাতির মতো নিয়ে কল্যাণীর বাড়িতে গিয়ে আমি উঠলাম। এখানে সেই জিনিসটাকে কি করছে, বর্ণনা করছে। আংটি হারতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়া বলিয়া বোধ হইলে। এত পরিমাণ গহনা পড়ছে, মনে হচ্ছে আমার শরীরটাই একটা গহনার দোকান। তাহাদের ভাবি মানে হচ্ছে হবু জামাইয়ের মূল্য কত সেটা কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে যাইতেছি। অর্থাৎ তাদের হবু জামাই সে যে কত মূল্যবান সেটা বোঝানোর জন্য আমি এতগুলা জিনিসপত্র করে হবু শ্বশুর অর্থাৎ আমার হবে যেই শ্বশুর হবে অর্থাৎ শম্ভুনাথের সাথে কি করে মোকাবেলা করার জন্য যাইতেছি। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানে বরযাত্রীর জায়গা সংকুলান হওয়া শক্ত, তারপরে আবার সমস্ত আয়োজন ছিল নিতান্ত মধ্যম রকমের। উঠানে যে জায়গা ছিল সেটা কম ছিল এবং
আয়োজনটা খুব বড়সড় করে নাই, মধ্যম রকমের করেছে। ইহার পরে শম্ভুনাথের ব্যবহারটা নেহায়ের ঠান্ডা, অর্থাৎ শম্ভুনাথ ওই মামাকে খুব তেল মাখতেছে না যে আল্লাহ আপনার আসছেন, অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ বসেন বসেন বসেন, একটু চা খান, ঠান্ডা খান, এরকম তার সাথে করতেছে না। এই জন্য মামার মনটা খুব খারাপ। অপরিচিত গল্পে বিয়ের আয়োজন কি রকমের ছিল? কি হবে বলতো? নিতান্ত মধ্যম রকমের। ওকে, সো এটাও হয়, বাট স্পেসিফিক আমাদের রাইট অ্যান্সার খ। কে বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন না? উত্তর হচ্ছে মামা। আচ্ছা, এরপর দেখো, তার বিনয়টা অজস্র নয়। তার বিনয়টা অজস্র নয় বলতে বোঝাচ্ছে ওই যে মানে অনেক বেশি বিনয় দেখাচ্ছে না, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশ কালো এবং বিপুল শরীর তার এক উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর না করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্য গদগদ বচনে কনসার্ট পার্টির করতালে বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেকের বারবার প্রচুর রূপে অভিষিক্ত না করিত, তবে গোড়াতেই তা এসপার ওসপার হয়ে যেত। এসপার ওসপার মানে হচ্ছে মীমাংসা। অর্থাৎ সে তো বিনয় দেখাচ্ছে না, তার একটা উকিল বন্ধু ছিল, এই উকিল বন্ধু সবাইকে হাত জোর করে মাথা হেলায় অনেক নম্র ভদ্র আচরণ করেছে, এজন্যই সম্ভবত বিয়েটা হয়েছে, না হলে বিয়েটা সেখানে ক্লোজ হয়ে যেত। এটা অনুপম বলতেছে। আমি সবাই বসিলাম, কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথ আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, অর্থাৎ তুমি বাবা একবার এদিকে আসো। তো এটা কে হবে? এটা বুঝতে পারতেছ যে এটা কে বলছে? শম্ভুনাথ বাবু বলছে। আচ্ছা, এরপর দেখো, ব্যাপারখানায় সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা লক্ষণ আছে, মামার একমাত্র লক্ষ্য, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয়, তার ব্যয় তাকে ঘয়নায় ফাঁকি দিতে পারেন বলে বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না। অর্থাৎ মামার ভয় হচ্ছে শম্ভুনাথ বাবু তাকে কি করতে পারে, গহনাতে কিছু কম দিতে পারে। এখন বিয়ে হয়ে যাওয়ার পর যদি দেখে যে গহনা কিছু খারাপ গহনা দিছে কিংবা গহনাতে কম দিছে, তাহলে তো তখন আর এটার কোনো রূপ কোনো প্রতিকার করা যাবে না। এজন্য যা করতে হবে সব বিয়ের আগে করতে হবে। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রবৃত্তি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গিয়েছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটি শুধু মুখের কথার উপর ভর করা চলবে না, সেজন্য বাড়ির স্যাকরা শুদ্ধ সঙ্গে আনিয়াছে। শুধু শম্ভুনাথ বাবু মুখের উপর ভর করে তিনি বিবাহ কার্য সারবেন না, এই জন্য তিনি স্যাকরা শুদ্ধ মানে স্যাকরা সহ তিনি বিবাহ বাড়িতে নিয়ে আসেন, গহনা তিনি বিয়ের আগে মেপে নিবেন। এরপর দেখো, পাশের ঘরে গিয়ে দেখিলাম মামা একটা তক্তপোষ মানে হচ্ছে ওই যে কাঠের যে চৌকিগুলো থাকে ছোট, এগুলোর উপর স্যাকরা তাহার দাড়িপাল্লার কোষ্ঠীপাতর প্রবৃত্তি লইয়া মেজে বসিয়া আছেন। শম্ভুনাথ আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহ কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপচাপ করিয়া রইলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলবো তাই হবে। অর্থাৎ ও কি বলবে, আমি যেটা বলবো সেটাই হবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কইলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলবেন তাই হবে, এ সম্বন্ধে তোমার কিছু বলার নাই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিত জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার, অর্থাৎ এসব কথায় আমার কথা বলার কোনো অধিকার নাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিয়াছি। এই বলিয়া তিনি উঠিলেন। মা বললেন, অনুপম এখানে কি করিবে? সবাই গিয়ে বসুক। অর্থাৎ অনুপম কি দাঁড়িয়ে থাকবে? ও সবাই গিয়ে বসুক, এটা বলতেছে। তখন আমরা দেখি যে শম্ভুনাথ বাবু কি বলছে। শম্ভুনাথ বলিলেন, না সবাই নয়, এখানেই বসতে হবে, এখানেই বসুক। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছা বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপরে মেলিয়া ধরিলেন। সমস্তই তার পিতামহীদের আমলের গহনা। পিতামহীদের আমলে মানে তার পিতা দাদাদের আমলে প্রাচীনকালের গহনা। গহনা যত আগের হবে সেই গহনা তত বেশি ভালো হবে। এরপর দেখো, হাল ফ্যাশনে মানে বর্তমান সময়, সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। অর্থাৎ যেমন এই স্বর্ণগুলো যেমন মোটা ছিল তেমনি ওজন ভারী ছিল। স্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিলেন, এই আর কি দেখিব, ইহাতে খাদ নাই। হ্যাঁ, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। অর্থাৎ ইহাতে খাদ নাই মানে এতে কোনো ডুপ্লিকেট কিছু নাই। এখনকার যুগে এই প্রাচীন সোনা পাওয়াটাই কি কঠিন। এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বলয় একটু চাপ দিয়ে দেখিল, তাহা বাকিয়ে যায়। ওকে, মামা তখন নোট বইয়ে গহনাগুলো ফর্দ টুকিয়া লইলেন। অর্থাৎ নোট বইয়ে সেগুলো কি করলেন, টুকে লইলেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে কিনা হিসাব করিয়া দেখিলেন, গহনা যে পরিমাণ দেবার কথা ছিল সংখ্যায় দরে বরে তার চেয়ে অনেক বেশি। মামা সেগুলো টুকে নিচ্ছে, আসলে যা দেওয়ার কথা ছিল তা দিচ্ছে কিনা। মামা হিসাব করে দেখলেন শম্ভুনাথ যা দেওয়ার কথা ছিল তার থেকে বেশি দিয়েছে। এরপর দেখো, গহনাগুলোর মধ্যে এক জোড়া ইয়ারিং কানের দুল,
ইয়ারিং মানে কি? কানের দুল। শম্ভুনাথ সেটাতে শেখরার হাতে দিয়ে বলিলেন, এটা একবার ফরক করিয়ে দেখো, মানে এটা একবার যাচাই করে দেখো, মেপে দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে, অর্থাৎ এটা বিদেশি, এটা ভালো না, এটাতে খুব সামান্য সোনা আছে, বাকিটা ডুপ্লিকেট। শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়ে বলিলেন, এটা আপনারাই রাখিয়ে দিন। এই ইয়ারিংটা দিয়েই কল্যাণীকে আশীর্বাদ করেছে অনুপমের মামা। এরপরের লাইনটা খেয়াল করো, এরপরের লাইনটা দেখলে বুঝবা। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়ে কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছে। মামার মুখের উপর একেবারে অপমান করে দিল। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন। অর্থাৎ তিনি মানুষকে ঠকাবেন, হ্যাঁ, তিনি মানুষের উপর দিয়ে তিনি চালাকি করে জিতবেন, এই আনন্দটা তিনি আজকে কি করতে পারলেন না, সম্ভোগ করতে পারলেন না, এটা থেকে তিনি বঞ্চিত হইলেন। এবং তাহার উপরে কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে। শম্ভুনাথ বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদেরকে খাওয়াইয়া দিই। অর্থাৎ শম্ভুনাথ বাবু বলছে, না, আগে আপনাদেরকে খাওয়াই দিই, এখন আর সবাই বসা লাগবে না। আচ্ছা, অনেকগুলো কমেন্ট আসছে, আমি একটু দেখি। ঠিক আছে, ওকে। এরপর খেয়াল করো, এরপর দেখো, এরপর মামা বলিলেন, সে কি কথা, লগ্ন লগ্ন হইবে না, বিবাহের মূল কাজ সম্পূর্ণ হইবে না। শম্ভুনাথ বলিলেন, সেজন্য হ্যাঁ ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহায়াত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীর আহার হইয়া গেল। আহার মানে খাবার, মানে বরযাত্রী যারা ছিল তাদেরকে কি করলো, খাওয়াই দিল। আয়োজন আড়ম্বর ছিল না, আড়ম্বর মানে খুব জাঁকজমক, খুব হাইপাই ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলের তৃপ্তি হইল। বরযাত্রী খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া, আগে তো বিয়ে হবে, কবুল টবুল বইলে তারপর খাওয়া দাওয়া হবে। এখন কবুল বলার আগেই যদি বলে যে খাই ফেলাও, তাহলে কেমনে হইলো, সেটা তো হয় না। তখন খেয়াল করে দেখো, তখন শম্ভুনাথ বাবু কি বলতেছে, তখন শম্ভুনাথ বাবু বলতেছে, এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়ে যাইতে দোষ কিসের, মানে বসে যাইতে দোষ কিছু আছে? মূর্তিময় মাতৃআজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারলাম না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নয়, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না, এখন তবে, মানে এখন তবে আপনারা আসেন। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর মামা বলিলেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদিগকে গাড়ি বলিয়ে দিই, অর্থাৎ বিয়ার দিব না, আপনাদেরকে গাড়ি বলে দিই, আপনারা চলে যান। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কইলেন, ঠাট্টা তো আপনি করিয়া সরিয়াছেন, ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। অর্থাৎ এই সম্পর্কটাকে আপনিই স্থায়ী, ঠাট্টার সম্পর্ক বানাই ফেলছেন, এই ঠাট্টার সম্পর্ককে আমি আর পার্মানেন্ট করতে চাচ্ছি না। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, তাদের কাছে আমি কি করব, আমার মেয়ে বিয়ে দিব না। এইটা একটু সলভ করো। এটা খুব গুরুত্বপূর্ণ, ওকে। এরপর খেয়াল করো, আমাকে একটিবারও বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেউই নয়। তারপর যা হইল তা আমি বলতে ইচ্ছে করি না। ঝড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া, জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া, বর যাত্রার দল দক্ষ যজ্ঞের পালা সরিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রোশন চৌকি, মানে সানাই, ঢোল, কনসার্ট একসঙ্গে বাজিল না। অর্থাৎ আসার সময় যে বাদ্যযন্ত্রগুলো বাজছে, যাওয়ার সময় এগুলো আর কিছুই বাজতেছে না। এবং অব্রের ঝাড়গুলো, অব্রের ঝাড় মানে হচ্ছে অব্র এক প্রকার খনিজ ধাতু, এবং অব্রের তৈরি যে ঝাড়, যে বাতিগুলো রয়েছে, অব্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত মানে হচ্ছে কর্মভার দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল, সন্ধান পাওয়া গেল না। অর্থাৎ এই লাইনটা একটু বুঝাই, অব্রের ঝাড় অর্থাৎ যে বাতিগুলো ছিল, সেই বাতিগুলো আকাশের তারার উপর তারা কি করছে, দায়িত্ব দিয়ে চলে গেছে। অর্থাৎ আলো জ্বালানোর দায়িত্বটা তারা আকাশের তারার উপর দিয়ে গেছে। আসার সময় আর বাতিটাতে কিছুই জ্বলে নাই, মনে হচ্ছে যে তারা তারার উপরে দায়িত্ব দিয়ে, যে তারা তোমরা আলো দাও, আমাদের আর বাতি জ্বালানোর কোনো দরকার নেই। এরকম তারা অব্রের ঝাড়গুলো তারার উপরে দায়িত্ব দিয়ে, মনে হচ্ছে যে সেই অব্রের ঝাড়গুলো তারা নির্বাণ লাভ করতে কোথায় জানি তারা চলে গেছে। এরপর আচ্ছা, এরপর খেয়াল করো,
এরপর দেখো, এরপর বলছে বিয়ে না হওয়া লজ্জায় বাড়িতে আসার সময় তারা কোন ধরনের বাদ্যযন্ত্র বাজায়নি বা আলো জ্বালায়নি, ঝাড় বাতি আকাশের তারার উপর আলো জ্বালানোর দায়িত্ব নিজেরা প্রস্থান করলো। অর্থাৎ আকাশের তারার আলো ছাড়া আর কোনো আলো দেখা গেল না, এটার মানে হচ্ছে এইটা। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, বাড়ির সকলে তো রাগি আগুন, অর্থাৎ সবাই খুব রেগে আছে। কন্যার পিতার এত ঘুমর, মানে এত অহংকার। কলিজে 4 পাওয়া হইয়া আসিল, সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কি করি, অর্থাৎ মেয়ের বিয়ে কিভাবে দিবেন। কিন্তু অর্থাৎ মেয়ের বিয়ে কিভাবে দিবেন এটা তারা ভাবতেছে যে যেই মেয়ের একবার বিয়ে ভেঙে যায় তার তো আর বিয়ে হয় না সহজে, সেটাই বলতেছে। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নেই, তার শাস্তির উপায় কি। অর্থাৎ শম্ভুনাথ তো এটা চিন্তাই করে না তার মেয়ে বিয়ে হবে না, সে তো এটা ডোন্ট কেয়ার, তাহলে তাকে কিভাবে শাস্তি দিবে। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজেই ফিরাইয়া দিয়েছেন। এত বড় সৎ পাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ হইতে আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়ে দিল। অর্থাৎ আমি এত ভালো ছেলে, আমার কপালে এত বড় কলঙ্কের দাগ কে যে দিল সেটাই। তো এখানে একটা লাইন আছে, এই লাইনটা আমি এখন একটু বিশ্লেষণ করবো। অর্থাৎ এই যে বলতেছে যে মেয়ের বাপের এত ঘুমর, এত অহংকার, হ্যাঁ, তারপর বলতেছে কি যে এই যে দেখো কলিজে 4 পাওয়া হইয়া আসিল, এই লাইনটার একটু ব্যাখ্যাটা এখানে খুব সুন্দর করে লেখা আছে। কলিজে 4 পাওয়া হইয়া আসিল, এটার ব্যাখ্যাটা কি, হিন্দু পুরাণে বর্ণিত যোগ হচ্ছে 4টা, সত্য, ক্রেতা, তারপর হচ্ছে কি দাপর, এরপর হচ্ছে কলি। কলিযোগ বা কালিকাল হচ্ছে শেষ সময়, মানে শেষ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যখন কলিকাল 4 পাওয়া অর্থাৎ ধ্বংসের সময় হবে তখন সব নিয়ম পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে এই জিনিসটাই বোঝাচ্ছে যে কলিজে 4 পাওয়া হয়ে আসিল, অর্থাৎ আমরা এত ভালো ফ্যামিলির মানুষ, আমাদের এত কিছু আছে, অথচ মেয়ের বাপ আমাদেরকে ফিরাই দিল, মনে হচ্ছে পৃথিবীর সব নিয়ম কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে সেই জিনিসটাই বুঝেছে। আচ্ছা এরপর খেয়াল করো, এরপর বলছে বর যাত্রীর এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল, পাক যন্ত্রটা সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলেন, তবেই আফসোস মিটিত। অর্থাৎ অনুপমদের আরো আফসোস হচ্ছে যে বিয়ে তো দিলই না, উল্টা আমাদেরকে খাওয়াই দিল, এটা আমাদের জন্য আরো অপমান। মনে হচ্ছে পাক যন্ত্রটা অন্ন শুদ্ধ, অর্থাৎ এই খাবার যেখানে থাকে এই পাক যন্ত্রটা মনে হচ্ছে খাবার সহ টেনে ছিঁড়ে ফেলে দিতে পারলে, এই খাবারগুলো পেট থেকে বমি করে বের করে দিতে পারলেই মনে হচ্ছে কি হতো, সব আফসোস মিটিত। বিবাহের চুক্তিভঙ্গ মানহানির দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগলো। অর্থাৎ মামা ওই শম্ভুনাথদের ব্যাপারে মামলা করবে, কেন, যে তাদের মানহানির মামলা করবে। এরপর দেখো হিতৈষীরা বুঝিয়ে দিল, হিতৈষীরা মানে হচ্ছে যারা মামার উপকারী কাছের মানুষজন, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য আমি খুব রাগিয়াছিলাম, অর্থাৎ অনুপম নিজেও কি ছিল, খুব রেগেছিল। অনুপম নিজেও খুব কি ছিল, রেগেছিল। ওকে, তো আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়বো। কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো। এন্ড হচ্ছে পরের ইয়েতে আমরা আরো ভালো করে আলোচনা করব আরো পরের অংশটা, এবং আমরা বোর্ড প্রশ্ন এবং সৃজনশীল দেখবো, ঠিক আছে ভাইয়া? পুরোটা শেষ করে দিন না, আজকে পুরোটা শেষ করা যাবে না, এখন অনেকগুলো স্লাইড। হ্যাঁ, আজকে পুরোটা শেষ করলে আরো 1.5 ঘন্টার ক্লাস আছে, আরো 1.5 ঘন্টার ক্লাস আছে। স্যার আপনার ক্লাস আমার তো পছন্দই, সাথে আমার ছোট বোনের ক্লাস 3-এ পড়ে, মনোযোগ দিয়ে ক্লাস দেখে, ঠিক আছে, টিকগুলোর উত্তর দেয়। ওকে, ভালো, ঠিক আছে। মামা কি বিয়ে করেছেন না সেটা উল্লেখ করা হয় নাই, তবে সব পরিবেশ গল্পটা বুঝে যতটুকু বোঝা যায় মামা বিয়ে করে নাই। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো ভালো থাকবা ইনশাল্লাহ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।